হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রুটিন অনুযায়ী ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের ক্লাস আছে। আর তোমাদের 2 নম্বর অধ্যায় আলোচনা হচ্ছিল। এই 2 নম্বর অধ্যায় থেকে তোমাদের সমস্ত বড় প্রশ্ন আমি কমপ্লিট করিয়ে দিয়েছিলাম। আজকের ক্লাসে এই 2 নম্বর অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ কমপ্লিট করিয়ে দেব। ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে। আজকের ক্লাসে এই 2 নম্বর অধ্যায় থেকে এমসিকিউ কমপ্লিট করিয়ে দেব। সঙ্গে আমাদের যে টেক্সট বইটা পড়া হচ্ছিল সাঁতরা পাবলিকেশানের, সেই টেক্সট বইটাও তোমাদের আজকের ক্লাসে কিছুটা পড়িয়ে দেব। যতটা আমাদের টেক্সট বই পড়া হয়েছিল তারপর থেকে কিছুটা পড়িয়ে দেব। চলো তাহলে আজকের ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রথমে এমসিকিউগুলো আলোচনা করে নিচ্ছি। আর প্রতিটা এমসিকিউ এখানে খুবই গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে যেগুলো বিভিন্ন সালে পড়েছে, সাইডে লেখা আছে, এই এমসিকিউগুলো অধিক গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই তোমরা 70% কমন পাবে এই প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র থেকে। যাই হোক, প্রশ্নগুলো দেখে নাও। শিক্ষার্থী নিম্নলিখিত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল, সেগুলো কি? বংশগতি ও পরিবেশ, এই দুটো উপাদানের কি? নিরন্তর মিথস্ক্রিয়ার ফল। তারপরের প্রশ্ন, কুরিয়ার শব্দের অর্থ। কুরিয়ার শব্দের অর্থ হচ্ছে দৌড়ের পথ। কুরিয়ার শব্দের অর্থ কি? দৌড়ের পথ। তারপরে দেখো পরের প্রশ্ন, নির্দিষ্ট পাঠ্যক্রমের উপস্থিতি যে শিক্ষা ব্যবস্থায় তা হলো নিয়ন্ত্রিত শিক্ষা। আর বুঝতে পারছি যে একটু সাউন্ড আসছে ব্যাকগ্রাউন্ডে। সাউন্ডটা আসার কারণ হচ্ছে এখন খুবই বৃষ্টি পড়ছে, এই কারণে তোমরা একটা নয়েজ শুনতে পাচ্ছ, অর্থাৎ শব্দ তোমরা ব্যাকগ্রাউন্ডে হয়তো শুনতে পাচ্ছ। ভালো, যাই হোক, ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটা শোনো। অবশ্যই ভালো করে শুনতে তোমরা পাবে এবং বুঝতেও পারবে। দেখো, নির্দিষ্ট পাঠ্যক্রমের উপস্থিতি যে শিক্ষা ব্যবস্থায় সেটা কি? নিয়ন্ত্রিত শিক্ষা। তারপরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, বলছে শিশুর, তারপরে বলা হচ্ছে শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে পাঠ্যক্রমিক কার্যাবলী, সেটা কি? মাদার প্লে। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় মাদার প্লে। ঠিক আছে, সেটাকে বলা হয় মাদার প্লে। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন বলা হচ্ছে খেলাধুলা। খেলাধুলা যে প্রকার সহপাঠক্রমিক কার্যাবলী। খেলাধুলা হচ্ছে কি কীরকম সহপাঠক্রমিক কার্যাবলী? সেটা হচ্ছে শারীর শিক্ষামূলক সহপাঠক্রমিক কার্যাবলী। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন বলা হচ্ছে বিদ্যালয়ের মহান ব্যক্তিদের জন্মদিবস পালন করা হয় ড্যাশ কার্যাবলীর অন্তর্গত। সেটা হচ্ছে সাংস্কৃতিক কার্যাবলীর অন্তর্গত। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন বলা হচ্ছে, তারপরের প্রশ্ন, পরিবেশ একটি ড্যাশ সত্তা। পরিবেশ একটি কি সত্তা? একটা নিষ্ক্রিয় সত্তা। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন আছে এনভায়রনমেন্ট কথাটি যে শব্দ থেকে এসেছে। এনভায়রনমেন্ট কথাটি এনভেনিয়র শব্দ, ENVIRON, এনভাইরন শব্দ থেকে এসেছে। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন আছে যে আলোচনা ও বিতর্ক যে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলীর হিসাবে বিবেচিত হয় তা হলো আত্মপ্রকাশমূলক সহপাঠক্রমিক কার্যাবলী। আত্মপ্রকাশমূলক সহপাঠক্রমিক কার্যাবলী। তারপরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, তারপরের প্রশ্ন হচ্ছে গ্রাম উন্নয়নে অংশগ্রহণ যে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী হিসাবে বিবেচিত হয়। গ্রাম উন্নয়নে অংশগ্রহণ সেটা হচ্ছে সামাজিক কার্যাবলী। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। ঠিক আছে, তারপরের প্রশ্ন আধুনিক শিক্ষায় সঙ্গীত ও বিতর্ক যে ধরনের কার্যাবলী হিসাবে বিবেচিত হয় তা হলো সহপাঠক্রমিক কার্যাবলী হিসাবে বিবেচিত হয়। তারপরের প্রশ্ন হচ্ছে বংশধারার ক্ষুদ্রতম উপাদান। বংশধারার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে কি? জিন। তোমরা ক্লাস 10-এ জীবনবিজ্ঞানে যে জিন বিষয়ে পড়েছো, সেই জিন হচ্ছে ক্ষুদ্রতম উপাদান। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন আছে প্রাচীন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার 4টি উপাদানের মধ্যে যা সবার ওপরে থাকে, অর্থাৎ সবার থেকে শ্রেষ্ঠ প্রাচীন শিক্ষা ব্যবস্থার মতে, সেটা হচ্ছে শিক্ষক। তারপরের প্রশ্ন আসছে শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা সহায়কের ভূমিকা পালন করে শিক্ষক। তারপরে আছে একটি
পাঠ্যক্রমের জন্য নির্ধারিত বিষয়গুলির বিন্যাসের নীতি হওয়া উচিত, অনুবন্ধ নীতি হওয়া উচিত। ঠিক আছে, এই তোমাদের এমসিকিউ, অর্থাৎ 2 নম্বর অধ্যায় থেকে এই কটা এমসিকিউ মানে তোমাদের তৈরি করতে হবে। আর টেক্সট বইটা আলোচনা করব তার আগে বলে রাখি, তোমরা যারা ইউটিউব চ্যানেলে নতুন এলে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর এই রকম ধরনের অনলাইন কোচিং ক্লাস চলছে, সেখানে তোমরা অ্যাডমিশান নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের 150 টাকা করে ফিস দিতে হবে। ক্লাস 11-এর এডুকেশান সাবজেক্টটার জন্য 150 টাকা ফিস দিতে লাগছে। সপ্তাহে তোমরা 2টো করে ক্লাস পাচ্ছ, মাসে একটা করে 20 নম্বরের মক টেস্ট পাচ্ছ। আর তোমরা বুঝতেই পারছো যে 10-15 মিনিটের মধ্যে কতটা আলোচনা হচ্ছে। তো অফলাইনে আমরা যখন পড়িয়ে থাকি বা তোমরা যখন অফলাইনে পড়তে যাও, তখন 2 ঘন্টার পড়াও কিন্তু এতটা নাও হতে পারে। অর্থাৎ এইটুকুনি পড়াশোনা করতে কিন্তু 2 ঘন্টা টাইম লেগে যায় যেতে আসতে এবং সেখানে পড়তে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা যাতায়াত মানে যাওয়া আসার টাইমটাই তোমরা কিন্তু পড়া রেডি করতে পারবে চাইলে। আর যেসব ছাত্রছাত্রী ইচ্ছুক আছো তোমরা অবশ্যই অ্যাডমিশান নিয়ে নাও। আর অ্যাডমিশান নেওয়ার জন্য এই নম্বরটায় তোমরা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবে, 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। যাই হোক, তারপরে টেক্সট বইটা আলোচনা করছি। দেখো, আগের ক্লাসে আমি টেক্সট বইয়ের 49 নম্বর পেজ পর্যন্ত পড়িয়েছিলাম সাঁতরা পাবলিকেশনের টেক্সট বইয়ের। সেখানে আমি পাঠক্রমের বৈশিষ্ট্যগুলো পড়িয়েছিলাম। এখানে যেগুলো তোমাদের পড়াচ্ছি দেখো। আর টেক্সট বইটা পড়ার আমাদের লক্ষ্য দুটো। এক হচ্ছে আমাদের যাতে মানে আমাদের সিলেবাস সম্পর্কে আমরা অবগত হতে পারি। দ্বিতীয়ত যাতে আমরা ছোট প্রশ্নগুলো সব অ্যান্সার পরীক্ষার খাতায় গিয়ে করে আসতে পারি। ঠিক আছে, কারণ বড় প্রশ্ন তোমরা সাজেশান অনুযায়ী 100% কমন পেয়ে যাবে, কিন্তু ছোট প্রশ্নর ক্ষেত্রে 4-5টা ছোট প্রশ্ন প্রতি বছর নতুন থাকে। সেটা কোনো নতুন কথা নয়, তার জন্য কিন্তু টেক্সট বই অতি অবশ্যই খুঁটিয়ে ভালো করে পড়ার দরকার আছে। ঠিক আছে, যেগুলো তোমাদের দাগ দিয়ে দিয়েছি আমি, ওগুলো তোমরা নিজেদের বইতে দাগ দিয়ে দেবে, দিয়ে পড়ে নেবে। দেখো, প্রথমে আছে কি গতানুগতিক পাঠক্রমের ধারণা। এখানে কি বলা হচ্ছে, এই গতানুগতিক ধারণায় পাঠক্রম হলো শিক্ষার সংকীর্ণ লক্ষ্যের ওপর প্রতিষ্ঠিত নির্দিষ্ট বিষয়কেন্দ্রিক তথ্যমূলক পাঠক্রম। এখানে শিক্ষার্থীর ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশের সুযোগ নেই, কেবলমাত্র মানসিক শক্তির উৎকর্ষ সাধনের জন্য কিছু জ্ঞানমূলক বিষয় অনুশীলন করা হয়, যেখানে শিক্ষকের ভূমিকাই হচ্ছে মুখ্য, শিক্ষার্থী হচ্ছে গৌণ। এটা হচ্ছে গতানুগতিক পাঠ্যক্রমের ধারণা। তারপরে আরও কি আছে দেখো, গতানুগতিক ধারণায় পাঠ্যক্রম ও পাঠ্যসূচি সমর্থক হিসাবে ধরা হয়। অর্থাৎ পাঠ্যক্রম আর পাঠ্যসূচি এই দুটো কিন্তু সমর্থক হিসাবে ধরানো হয়। অর্থাৎ যেটাই তোমাদের পড়ানো হয় সেটাই সিলেবাস হিসাবে ধরা হয়, এটাকেই বলা হচ্ছে। তারপরে দেখো, তারপরে বলছে এই গতানুগতিক পাঠ্যক্রমের 2টি ত্রুটি। ঠিক আছে, তোমাদের অনেকগুলো ত্রুটি এখানে দেওয়া আছে। মেনলি তোমাদের এসএকিউ আকারে যখন প্রশ্নটা আসে যে 2টি ত্রুটি লেখো গতানুগতিক পাঠ্যক্রমে, তখন তোমরা বলবে যে জ্ঞানের বিচ্ছিন্নতা। এখানে আমি দাগ দিয়ে দিয়েছি, দেখো কি বলা হচ্ছে যে এখানে বলছে গতানুগতিক পাঠ্যক্রমের বিষয় হলো বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, গণিত ইত্যাদি বিভিন্ন ধরনের বিষয় আলাদাভাবে পাঠদানের ব্যবস্থা করা হয়। বিশেষত শিক্ষক শিক্ষিকার নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী পাঠদান করে থাকেন। এটা এতটা পড়ছো। তারপরে ভাষার চাপ। গতানুগতিক পাঠ্যক্রমে ভাষাগত চাপ প্রবল থাকে। অনেক সময় মাতৃভাষা ছাড়াও আরও 2টি ভাষা শিক্ষার্থীদের পড়তে হয়। ওই জন্যই বলা হচ্ছে এটা ত্রিভাষার ব্যাপারটা চলে আসছে। এবারে আসছে দেখো, এবারে হচ্ছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম। এখানে কি বলা হচ্ছে, কাকে বলে আর কি কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম সেটা প্রথমে দেখো। বলছে এই জাতীয় পাঠ্যক্রমে মূলত শিক্ষার্থীর বা কর্ম অভিজ্ঞতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বলছে এই জাতীয় পাঠ্যক্রম মূলত শিক্ষার্থীর বা কর্ম অভিজ্ঞতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। কাজের মাধ্যমে শিক্ষা হলো এর মূল বৈশিষ্ট্য। কেবল পুঁথি থেকে তথ্যমূলক জ্ঞান মুখস্থের পরিবর্তে শিক্ষার্থীর কি আছে দেখো, শিক্ষার্থীর আপন চাহিদা, রুচি, সামর্থ্য অনুযায়ী
কোনো বাস্তব কর্ম সম্পাদনের মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করবে। তারপরে বলা হচ্ছে দেখো এর যে সমস্যা আছে ত্রুটি, দুটো পরীক্ষায় দেয় যে ওই কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের দুটি ত্রুটি, তোমরা সেক্ষেত্রে লিখবে কর্মের প্রতি আকর্ষণ। সেখানে বলা হচ্ছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমে শিক্ষার্থীরা কাজের মাধ্যমে শিখতে এসে বেশিরভাগ ক্ষেত্রে কাজের প্রতি পুরোপুরি নিজেকে নিযুক্ত করে ফেলে, শিক্ষার দিকে তাদের ঝোঁক থাকে না। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ত্রুটির অতীত অভিজ্ঞতার অবজ্ঞা। এই জাতীয় পাঠ্যক্রমে শিক্ষাকে কেবলমাত্র বর্তমান ও ভবিষ্যৎ জীবনের পরিপ্রেক্ষিতে বিচার করা হয়, অতীত অভিজ্ঞতাকে কোনো রকম মূল্য দেওয়া হয় না। এটা গেল আমাদের দুটো পয়েন্ট। তারপরে আছে দেখো অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম। এখানে কি বলা হচ্ছে, অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে এই জাতীয় পাঠ্যক্রমে শিক্ষার্থীর সামগ্রিক অভিজ্ঞতার সঙ্গে মানে সম্পর্ক যুক্ত হয়। শিক্ষার্থীর চাহিদা, রুচি, সামর্থ্য অনুযায়ী পাঠ্যক্রমে সংগঠিত বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সমবায়ই হলো অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম। এই পাঠ্যক্রম আবার অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম দু ধরনের হয়, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এক হচ্ছে প্রত্যক্ষ অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম, আর একটা হচ্ছে পরোক্ষ অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম। তোমাদের তো পিডিএফটা দেওয়া হবে, তোমরা সেক্ষেত্রে এগুলো দাগ দিয়ে নিয়ে ভালো করে কিন্তু পড়বে। তারপরে বলা হচ্ছে দেখো আধুনিক ধারণা। এখানে কি বলা হচ্ছে, আধুনিক ধারণায় পাঠ্যক্রম শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ সাধনের উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়। শিক্ষার্থীর মানসিক ক্ষমতা, চাহিদা, অনুরাগ প্রভৃতির দিকে লক্ষ্য রেখে পাঠ্যক্রম রচিত হয়। এখানে শিক্ষার্থীর সক্রিয় ভূমিকা গ্রহণ করে থাকে। বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতা সমৃদ্ধ এই পাঠ্যক্রম মনোবৈজ্ঞানিক তথ্যকে অনুসরণ করে থাকে। তারপরে বলা হচ্ছে দেখো এখানে তোমাদের বড় প্রশ্ন আকারে এটা আমি করিয়েছি, খুব ইম্পর্টেন্ট। যারা মানে ইউটিউবে ভিডিওটা দেখছো তোমরা এই যে পার্টটা, এই পার্থক্যটা তোমরা একটু স্ক্রিনশট করে নিতে পারো, এই পার্থক্যটা একটু স্ক্রিনশট করে নিতে পারো। আর তোমরা যারা অনলাইনে ক্লাস করছো তোমাদের এটা আমি আরও ভালো করে একটু লিখিয়ে দিয়েছি, ঠিক আছে। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে গতানুগতিক ধারণা ও আধুনিক ধারণার মধ্যে দুটো পার্থক্য লেখো। এমসিকিউ আকারে আসে, এসএকিউ আকারে আসে। সেক্ষেত্রে তোমাদের লিখতে হবে দেখো এই গতানুগতিক ধারণায় লিখতে হবে যে শিক্ষা সংকীর্ণ লক্ষ্যের ওপর প্রতিষ্ঠিত, এদিকে হচ্ছে শিক্ষা ব্যাপক লক্ষ্যের ওপর প্রতিষ্ঠিত। তারপরে সার্বিক বিকাশে বলা হচ্ছে মানসিক শক্তির উৎকর্ষ সাধনের জন্য কিছু জ্ঞানমূলক বিষয় অনুশীলন মাত্র। এখানে সর্বাঙ্গীন শক্তির উৎকর্ষ সাধনের নিমিত্তে সর্বজনীন প্রগতিশীল ইতিবাচক শিক্ষার অনুশীলন। আরও পয়েন্টগুলো তোমরা পড়তে পারো, ঠিক আছে। তোমাদের তো বড় প্রশ্ন আকারে এটা করিয়েছি। তারপর পাঠ্যক্রম নির্ধারণের নীতিসমূহ, এটাও তোমাদের বড় প্রশ্ন আকারে পড়িয়ে দিয়েছি আমি। সেখান থেকে তোমাদের যদি ছোট প্রশ্ন আসে যে পাঠ্যক্রম গঠনের দুটি নীতি লেখো, যে এসিকিউ আকারে আসে, তোমরা এখানে দিয়ে দুটো নীতি লিখে দেবে, যে লক্ষ্য সম্পর্কিত নীতি, চাহিদাগত নীতি, সামাজিক প্রয়োজনগত নীতি, এইগুলো দুটো লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এছাড়া এই যে লক্ষ্য সম্পর্কিত নীতি আমি এখানে দাগ দিয়ে দিয়েছি, এটা তোমরা একটু দেখবে ভালো করে। আর এই লক্ষ্য সম্পর্কিত নীতি, ঠিক আছে, তারপরে হচ্ছে চাহিদাগত নীতি, ঠিক আছে। এই প্রশ্নটা বড় প্রশ্ন আকারে আমি পড়িয়ে দিয়েছি। যারা প্রথম দেখছো তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো এটা, ঠিক আছে, কারণ এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তোমরা টেক্সট বই থেকে সেক্ষেত্রে তৈরি করতে পারবে নোটটা যদি তোমার কাছে না থেকে থাকে, কারণ এই পাঠ্যক্রম গঠনের নীতিগুলো আলোচনা করো, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আছে শিক্ষার উদ্দেশ্য দেখো এখানে দুটো উদ্দেশ্য আমি তোমাদের পড়িয়েছি টেক্সটায়, কারণ এটা বড় প্রশ্ন আকারে বিস্তারিতভাবে আমি আলোচনা করিয়ে দিয়েছি, ঠিক আছে। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে পাঠ্যক্রম রচিত হচ্ছে তার মাধ্যমে শিক্ষার্থীর চরম উদ্দেশ্য এবং তাৎক্ষণিক লক্ষ্য সাধিত হবে কিনা। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে সক্রিয়তাই সাফল্য আনয়নের অন্যতম মাপকাঠি, তাই বাস্তব ভিত্তিক এমন পাঠ্যক্রম তৈরি করতে হবে যাতে শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনা পায়, ঠিক আছে। তারপরে এখানেও একটা পয়েন্ট দাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এরপর থেকে আমরা পরের ক্লাসে আবার পড়ব। তোমাদের যে কটা প্রশ্ন দিয়েছি ওগুলো খাতায় লিখে নেবে, আর টেক্সট বইটায় যেগুলো দাগ দিয়ে দিয়েছি আমি ওগুলো দাগ দিয়ে অবশ্যই তোমরা সময় নষ্ট আর না করে পড়াশোনা কিন্তু করো, ঠিক আছে। কারণ এবছর অতি অবশ্যই পরীক্ষা হবে, কেউ আটকাতেই পারবে না পরীক্ষা
হওয়া থেকে, ঠিক আছে, এটুকু বলতে পারি। যাই হোক, আজকে ক্লাস এতটাই। আবার নতুন ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যাওয়ার আগে আরেকটা কথা, যে তোমরা যদি কেউ চাও যে অনলাইন কোচিং ক্লাস করবে, আমার পার্সোনাল গাইড নিতে চাও, তাহলে তোমরা অ্যাডমিশান নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের মাসে 150 টাকা করে কেবলমাত্র ফিস দিতে হচ্ছে।